উচ্চশিক্ষার ক্ষেত্রে 2040 সাল নাগাদ সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাল্টিডিসিপ্লিনারি করতে হবে। হুইচ মিনস মাল্টিডিসিপ্লিনারি মানে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানে কলেজগুলো এবং ইউনিভার্সিটিগুলো, এই ইউনিভার্সিটিগুলো স্বভাবতই মাল্টিডিসিপ্লিনারি, সবই। কলেজগুলো সব নয়। কেন? কোন কলেজগুলো মাল্টিডিসিপ্লিনারি? যেগুলো জেনারেল ডিগ্রি কলেজ, অর্থাৎ যেখানে বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ানো হয়, এগুলো হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কলেজ। কিন্তু যেগুলো ধরো বিএড কলেজ, যেগুলো ডিএলএড কলেজ, যেগুলো অনলি এমএড করায় বা এমএড বিএড দুটো একসঙ্গে করায়, এইরকম যে টিচার্স ট্রেনিং কলেজগুলো রয়েছে, এগুলো তো মাল্টিডিসিপ্লিনারি নয়। তাহলে এই কলেজগুলোতেও এইরকম বিভিন্ন সাবজেক্টের অনার্স মিন্স ইন্টিগ্রেটেড কোর্স চালু করতে হবে, এটাই বলা হচ্ছে। এবং এমনকি আইআইটি সহ সমস্ত ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানকেও মাল্টিডিসিপ্লিনারি হতে হবে। এবং 2030 সালের মধ্যে অন্ততপক্ষে প্রত্যেকটি জেলায় একটি করে মাল্টিডিসিপ্লিনারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর 2018 সালের যেটা গ্রস এনরোলমেন্ট রেশিও উচ্চশিক্ষার ক্ষেত্রে 26.3% ছিল, সেটা 2025 সালের মধ্যে 50% এবং 30 সালের মধ্যে 100% সুনিশ্চিত করতে হবে। এখানে অনেকেই হয়তো কমেন্ট করবে বা বলবে, সেটা আমি বুঝতেই পারছি, যে ইন্টিগ্রেটেড কোর্স বরং হওয়ার পরে এরকম অনেক কলেজে অনেক অনার্সের সিট ফাঁকা হয়ে রয়েছে, অনেক সিট খালি রয়েছে। একদমই সঠিক। এটা এই ইন্টিগ্রেটেড কোর্স বা এনইপির কারণে নয়, এটার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা এই জেনারেল এডুকেশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। কারণ এই সাধারণ শিক্ষা গ্রহণ করে, সাধারণ মানে ধরো মানে যে কোনো সাবজেক্টের যে অনার্স ডিগ্রি করে, তাদের তো আলটিমেটলি যে একটা স্বনির্ভরতার পথ তারা তো খুঁজে পাচ্ছে না। সুতরাং এই জন্য তারা ওই দিক থেকে বিমুখ হচ্ছে, এটা এনইপির ফল নয়। আর কি? মূল্যায়নের গ্রেড অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসন অর্থাৎ অটোনমাস বডিতে কনভার্ট করতে হবে, স্বশাসিত কলেজ প্রদান করা আর কি। এবং এই কলেজে ভর্তির ক্ষেত্রে এনটিএ চালু করতে হবে। এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার মাধ্যমে এই কলেজে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্টেড করতে হবে। তার মাধ্যমে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে সিস্টেম। বলা হয়েছে এটা এখনই সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, যে এনটিএ এর মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা এবং তার উপর র্যাঙ্কের উপর ভিত্তি করে ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোতে ভর্তি চলছে। আশা করা যায় আমাদের স্টেটেও সেটা হয়ে যাবে। এবং এই স্নাতক কোর্সটা 3 অথবা 4 বছরের এবং স্নাতকোত্তর কোর্স 1 অথবা 2 বছরের। বুঝতে পারছো? যারা 3 বছরের স্নাতক অর্থাৎ অনার্স ডিগ্রি করবে তাদের 2 বছরের এমএ করতে হবে, আর যারা 4 বছরের স্নাতক করবে তাদের 1 বছরের এমএ করতে হবে। এইবারে এই যে উচ্চশিক্ষায় এন্ট্রি এবং এক্সিট বিষয়ে ফ্লেক্সিবিলিটি যেটা রয়েছে, যে এই যে বলা হলো যে 4 বছরের ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম, এবারে ধরো 4 বছর অনেকটা লেন্দি হচ্ছে, যদিও 1 বছর কমেছে হিসাব মতো, মানে 4 বছর কমপ্লিট করলে তো তোমার গ্রাজুয়েশন অনার্স প্লাস বিএড উভয়ই কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন পড়াশোনা করেছি এটা 3 + 2 অর্থাৎ 5 বছর ছিল, হিসাব মতো 4 বছরের হয়েছে। তারপরেও যদি হয়তো কারো মনে হয়
যে 1 বছরের পরে অন্য সে কোনো ভালো অপরচুনিটি পেয়েছে, অন্য জায়গাতে একটা কোনো কোর্স বা হয়তো কোনো একটা চাকরির সুযোগ পেয়ে গেছে, সে হয়তো ছেড়ে চলে গেল, যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 বছর কমপ্লিট করলে সে পাবে সার্টিফিকেট কোর্স, সার্টিফিকেট কোর্সে মানে সার্টিফিকেট পাবে সার্টিফিকেট কোর্স হিসাবে। আর 2 বছর যদি কমপ্লিট করে সে যদি এই কোর্সটা যদি ছেড়ে দেয়, তাহলে সে পাবে অ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট। আর যদি 3 বছর কমপ্লিট করে তাহলে সে ব্যাচেলর ডিগ্রি পেয়ে যাবে, অর্থাৎ অনার্স তার কমপ্লিট হবে। আর যদি 4 বছর কমপ্লিট করে বেরিয়ে যায় তাহলে তার ব্যাচেলর উইথ রিসার্চ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এই 4 বছর কমপ্লিট হয়ে যাওয়া মানে ব্যাচেলর উইথ রিসার্চ উইথ বিএড, তোমার গ্র্যাজুয়েশন প্লাস বিএড কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে এই ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা হয়েছে। তবে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলে রাখা উচিত যে এমফিল কোর্সটিকে এখানে তুলে দেওয়া হলো। এবং সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই ছাতার তলায় আনতে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করতে হবে। HECI এটা গঠন করতে হবে, যার আওতায় আরো বিভিন্ন অর্গানাইজেশন গঠন করার কথা বলা হচ্ছে। কি কি? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যারা এই ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল অর্থাৎ যারা এই যে মাল্টিডিসিপ্লিনারি কলেজ কোন কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা পাবে, কি কি তাদের রেগুলেশনস মেনটেন করতে হবে, কি কি তাদের মানে নিয়ম কানুন মানলে তাদেরকে এই কোর্সের জন্য অ্যাফিলিয়েশন দেওয়া হবে, এই বিষয়গুলো ঠিক করবে এই NHERC। আর NAC ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল এরা তো কিছু দিক খতিয়ে তাদেরকে অনুমোদন দেবে, অ্যাক্রেডিটেট করবে। এবং হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, যেটা বর্তমানে ইউজিসির কাজ, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের, যে অর্থ প্রদান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এটার পরিবর্তন করে বর্তমানে HEGC নিয়ে আসার কথা বলা হচ্ছে, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। এবং জেনারেল এডুকেশন কাউন্সিল, যারা জেনারেল এডুকেশন সিস্টেমটার দেখভাল করবে। তাহলে বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা এই দুটো দিক নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হলো। এবার এর পরবর্তী অন্যান্য কিছু দিক সম্পর্কে, যেখানে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা এখানে দেখো উল্লেখ করা হচ্ছে, যে NCTE এবং NCERT এর যৌথ উদ্যোগে NCFTE 2021 প্রকাশ করবে। এখানে বলে রাখা ভালো প্রসঙ্গক্রমে যে NCFTE প্রথম 2009 সালে তৈরি হয়, 2005-এর NCF হয়, তারপর 2009 সালে ওই NCF পরিবর্তিত মানে NCFTE তৈরি হয়, যেটা ন্যাশনাল কারিকুলাম ফর টিচার এডুকেশন। এবারে সেখানে কিছু টিচার এডুকেশন রিলেটেড রিফরমেশন নিয়ে আসা হয় এবং সেখানে আরো কিছু নতুন কিছু ইনক্লুড করা হয় টিচার এডুকেশনের ক্ষেত্রে। যেমন ফর এক্সাম্পল যেটা মেন হচ্ছে পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন টিচার এডুকেশনের মধ্যে ইনক্লুড করা হয়। ঠিক সেই রকমই আবার 2021 সালে এই NCFT তৈরি করতে হবে বা প্রকাশ করতে হবে, যারা আবার টিচার এডুকেশন রিলেটেড নতুন রিফরমেশন নিয়ে আসবে। এবং এই জায়গাটায় আমি এতক্ষণ ধরে যেটা বলার চেষ্টা করছিলাম, যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহশিক্ষক এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে নিজের উদ্যোগে প্রতি বছর 50 ঘন্টার একটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা CPDA কোর্সে বা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, যার মাধ্যমে প্রফেশনাল এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করা সম্ভব হবে। সেই কথাই বলা হয়েছে যে অন্ততপক্ষে প্রতি বছরে নিজের উদ্যোগে 50 ঘন্টা ওই প্রোগ্রামে দিতে হবে। এবং 2030 সাল নাগাদ
সাধারণ ডিগ্রি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এই ট্রেনিং মিন ওই যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সিপিডি, এই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে সাধারণ ডিগ্রি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে। এবং 4 বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন প্লাস বিএড কোর্স চালু হবে। আর যারা 3 বছরের গ্র্যাজুয়েশন অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তাদের 2 বছরের বিএড কোর্স চালু থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ফর্মালি 4 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স চালু হয়ে যাচ্ছে। এবং টেকনোলজির ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব এবং ডিজিটাল লাইব্রেরি এবং ভার্চুয়াল ল্যাব খোলা হবে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ওপেন ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যেও। এবং মূল্যায়নের ক্ষেত্রেও টেকনোলজি ব্যবহারের কথা ভাবা হচ্ছে এবং বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে এই যে বলছিলাম যে হলিস্টিক এডুকেশন, কি এই হলিস্টিক এডুকেশন? এই হলিস্টিক এডুকেশন 2020 জাতীয় শিক্ষানীতিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। হলিস্টিক এডুকেশন মানে সার্বিক শিক্ষা, এক কথায় যদি বলা যায়। তাহলে তার দিকটা কি কি? সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা, এনহান্সড কমিউনিকেশন এবং মোটিভেশনাল স্কিল, অর্থাৎ শিক্ষকের মধ্যেও এবং শিক্ষার্থীদের মধ্যেও একটা যোগাযোগের দক্ষতা এবং উৎসাহমূলক দক্ষতা বৃদ্ধি করতে হবে। এবং টিচার স্টুডেন্ট রিলেশনশিপটাকে আরো বেশি কাছের করতে হবে, বন্ধুত্বপূর্ণ তৈরি করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা কোনো ভয় না পায় তাকে কথা বলার জন্য, তার মন খুলে যাতে শিক্ষকের কাছে তার মনের কথাটা বলতে পারে, সেই পরিবেশটা তৈরি করতে হবে। এবং ইনক্রিজড রেসপেক্ট অ্যান্ড কম্পেশন, শ্রদ্ধা এবং সহানুভূতিশীল সম্পর্কের জায়গাটাকে আরো এন্ডোর্স করতে হবে, ইনক্রিজ করতে হবে। এবং কথা বলার দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রদান অর্থাৎ এম্পাওয়ার্ড ভয়েস দিতে হবে। এবং কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, যাতে করে মানে বোঝাপড়া যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাতে তাদের ঠিকঠাক হয়। মানে এই যে যদি তোমরা শিখনের যে লেভেলগুলো যদি দেখো, শিক্ষণের লেভেল, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, সেই প্রেক্ষিতে এখানে মেমোরি লেভেলের উপর গুরুত্ব না দিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ শিশুরা যাতে মুখস্থ বিদ্যায় জড়িয়ে না পড়ে, শুধুমাত্র মুখস্থ না করে, তাদের যাতে তারা বুঝে যাতে বিষয়টাকে আত্মস্থ করতে পারে মুখস্থ না করে, এই দিকটার প্রতি ফোকাস করতে হবে। এটাই হচ্ছে হলিস্টিক এডুকেশন। এবং এই অর্থাৎ একজন শিক্ষার্থীর সার্বিক দিক থেকে তার বিকশিত করার জন্য তাকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিক থেকে শিক্ষককে সচেষ্ট হতে হবে, অবশ্যই গাইডার হিসাবে। এই যে যেটা বলছিলাম যে এই যে সামগ্রিক বিকাশ মানে হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, যে মুখস্থ বিদ্যা বর্জন করা, সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এবং তাদের মধ্যে দক্ষতা এবং আর কি জাতীয় স্তরে সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা মিশন প্রতিষ্ঠা, যেটা আমি আগেই বলছিলাম যে এই কর্মসূচির কথা বলা হয়েছে 1 থেকে 3 এর মধ্যে শিশুদেরকে এই গাণিতিক দক্ষতা তৈরি, গাণিতিক সাক্ষরতা তৈরির কথা বলা হয়েছিল। আর এই গাণিতিক দক্ষতা তৈরি করার জন্য ন্যাশনাল মিশন অন ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে 3য় শ্রেণীর সমাপ্তির মধ্যেই প্রত্যেকটি শিশু যাতে এই ধারণা অর্জন করতে পারে। এরপর এখানে একটা ছোট্ট গল্পের মতো রয়েছে, আমি জাস্ট এটা পড়বো, তার কারণ আছে। এখানে বলছে যে আমি গুণ
একজন ছোট্ট শিশুর নাম, আমি পড়তে চাই কিন্তু আমার মোবাইল নেই। এদিকে বলা হচ্ছে দেখো, ছোট্ট গুণ পড়তে চাই কিন্তু মোবাইল ফোন ছাড়া অনলাইন পড়াশোনা করা যায় না। তাহলে গুণ কিভাবে পড়াশোনা করবে? উত্তর দেখো, কিভাবে সে পড়াশোনা করবে। তার জন্য এই ডিজিটাল পরিকাঠামোর কথা বলা হচ্ছে, যেখানে দীক্ষা নামে একটি সিস্টেম অন করার কথা বলা হয়েছে। দীক্ষা কি? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এটি একটি জাতীয় শিক্ষক প্ল্যাটফর্ম, ন্যাশনাল টিচার প্ল্যাটফর্ম, যেটা বর্তমানে সমগ্র দেশের শিক্ষক এবং শিক্ষার্থীরা ডিস্টেন্স মোডে এই বিদ্যালয় শিক্ষা প্রদানের জন্য ব্যবহার করছেন। অর্থাৎ এই ডিস্টেন্স মোডে মানে তারা বিদ্যালয়ে যেতে পারুক বা না পারুক, এই দীক্ষার মাধ্যমে তারা শিক্ষাটা প্রদান করতে পারবে, মানে গ্রহণ করতে পারবে এবং শিক্ষকরা প্রদান করতে পারবে। এই সিস্টেমটা চালু করা হচ্ছে ডিজিটালি ভাবে। সামগ্রিকভাবে এই 2020-র মেন যে বিষয়গুলো জাস্ট একটু এখানে বলবো। ইনক্রিজিং ইনক্লুসিভিটি ইন আর্লি এডুকেশন, অন্তর্ভুক্তিকরণ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার বিকশিতকরণ এবং ওপেন ডিস্টেন্স লার্নিং এর উপর গুরুত্ব প্রদান করা। এনআরএফ প্রতিষ্ঠা করা এবং এমফাসাইজ অন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, যেটা বলছিলাম মাল্টিডিসিপ্লিনারি কলেজ তৈরি, ঠিক সেটাই। এবং মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস, যেটা সম্পর্কে আলোচনা করলাম, যে এগুলো হচ্ছে মুখ্য বিষয় এই এনইপি 2020-র। এবং কন্টিনিউয়াস অ্যান্ড হলিস্টিক অ্যাসেসমেন্ট, যেটা ধারাবাহিক, যেটাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, এবং হলিস্টিক অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন, একজন শিক্ষার্থীকে সামগ্রিক দিক থেকে মূল্যায়নের কথা। যদিও এটা প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই সামগ্রিক মূল্যায়নের জন্য সর্বপ্রথম মুদালিয়ার কমিশন 1952-53 যে এআরসি এবং সিআরসির কথা বলা হয়, সেটাও কিন্তু হয়েছিল, বিশেষ করে সিআরসি এআরসি দুটোই। এবং এখানেও সেই সামগ্রিক মূল্যায়নের কথা, এখানে ওই টার্মটাকে অন্যভাবে ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে কি হলিস্টিক অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে। এবং ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট, যে শুধুমাত্র আমি বিষয়টাকে মুখস্থ করলাম, খাতায় গিয়ে লিখে দিলাম, এর মাধ্যমে একজন শিশু যেমন সীমাবদ্ধ থাকবে না, একই রকম ভাবে একজন শিক্ষকও কিছু একটা নোটস তৈরি করে নিয়ে চলে গেলেন, সেইটাকে গিয়ে তিনি বসে বসে লেখাতে থাকলেন বা পড়াতে থাকলেন, বলতে থাকলেন, এটা শিক্ষকের দিক থেকেও চলবে না। তাহলে উভয়েরই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে সবার প্রথম শিক্ষককে সেই স্কিল ওয়েতে উপস্থাপন করতে হবে, কারণ আমরা জানি যে শিশুরা বা শিক্ষার্থীরা সবসময় শিক্ষককে দেখে শেখে, অনুকরণ করে, মডেল হিসাবে দেখে। তাহলে অ্যাজ এ টিচার আমি যদি স্কিল ওয়েতে দক্ষতার সঙ্গে যদি উপস্থাপন না করি, আমি তাহলে বলবো কি করে যে তোমাদের দক্ষতা বিকশিত করতে হবে? সেটা আমি নিজে বলতে পারবো না। সুতরাং আমাকে বিষয়টা সেভাবে উপস্থাপন করতে হবে, সেটা দেখে ওদের মধ্যেও স্কিল ডেভেলপমেন্ট হবে।